সোনারতরী কবিতাটির সামগ্রিক বিশ্লেষণ আজ করব। এই কবিতাটি বিভিন্নজন বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। আমি আজ 4টি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব। এই ভিডিওটি দেখলে আপনার সোনারতরী কবিতা সম্পর্কে সকল সমস্যা দূর হয়ে যাবে আশা করি। সোনারতরী কাব্যগ্রন্থের প্রথম কবিতা সোনারতরী। এটি রবীন্দ্রনাথের বহুল পঠিত ও আলোচিত কবিতাগুলোর মধ্যে একটি। গ্রামীণ দৃশ্যপটের দারুণ চিত্র এখানে উপস্থাপিত হয়েছে। পাঠককে সহজেই গ্রামীণ দৃশ্যপট দারুণভাবেই আকৃষ্ট করে। কিন্তু এখানেই শেষ নয়, এই সহজ সরল দৃশ্যপটের গভীরেই রয়েছে গভীর অর্থ। তাই এই সোনারতরী কবিতাটি বিভিন্ন জন বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। সেই বিশ্লেষণ কোনোটাকে আবার ফেলে দেওয়া যায় না, আবার একজনের বিশ্লেষণকেই সঠিকভাবে মেনেও নেওয়া যায় না। এ প্রসঙ্গে বিশিষ্ট রবীন্দ্র সমালোচক শ্রী উপেন্দ্র ভট্টাচার্য তার রবীন্দ্র কাব্য পরিক্রমায় বলেছেন, সোনারতরীর নাম ভূমিকায় যে কবিতাটি অবতীর্ণ হইয়াছে তাহার অর্থ লইয়া বাংলা সাহিত্যে যত হট্টগোল হইয়াছে এত আর কোনো কবিতা লইয়া হয় নাই। বহু পণ্ডিত ও সমালোচক এই কবিতা হইতে বহু প্রকারের অর্থ আবিষ্কার করিয়াছেন। সোনারতরী কবিতাটি রচনার প্রেক্ষাপট সম্পর্কে লেখক এক চিঠির মাধ্যমে বলেছেন, ছিলাম তখন পদ্মার বটে, জল ভারনত কালো মেঘ আকাশে, উপরে ছায়াঘন তরু শ্রেণীর গ্রামগুলি। বর্ষার পরিপূর্ণ পদ্মা খড় বেগে বয়ে চলেছে, মাঝে মাঝে পাক খেয়ে ছুটেছে ফেনা। নদী অকালে কুল ছাপিয়ে চরের ধান দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে। কাঁচা ধানে বোঝায় চাষিদের ডিঙ্গি নৌকা হু হু করে জোতের উপর দিয়ে ভেসে চলেছে। ভরা পদ্মার উপরকার ওই বাদল দিনের ছবি সোনারতরী কবিতার অন্তরে প্রচ্ছন্ন এবং তার ছন্দে প্রকাশিত। কবিতাটি প্রকাশিত হবার পরপরই নানান তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এক একজন এক একভাবে ব্যাখ্যা করা শুরু করে। তাই কবির ভক্ত অনুরাগী ও কয়েকজন সমালোচক মিলে কবির কাছে যান এই কবিতার ব্যাখ্যা চাইতে। তাই সবাইকে উদ্দেশ্য করে কবি বলেন, সোনারতরী বলে একটা কবিতা লিখেছিলাম। এই উপলক্ষে তার একটা মানে বলা যেতে পারে। মানুষ সমস্ত জীবন ধরে ফসল চাষ করছে। তার জীবনের ক্ষেত্রটুকু দ্বীপের মতো চারিদিকে অব্যক্তের দ্বারা সে বেষ্টিত। এই একটুখানি তার কাছে ব্যক্ত হয়ে আছে। ভূমিকা ও গ্রন্থের নামকরণ সাহিত্যের এক বিশেষ রীতি বা স্টাইল। সাহিত্যিকরা উপন্যাস, ছোট গল্প, নাটক এবং কবিতার ক্ষেত্রে নামকরণের জায়গায় এক বিশেষ সুনির্দিষ্ট রীতি গ্রহণ করে থাকেন। তাই কবিতার নামকরণ হয় এর বিষয়বস্তু অথবা এর অন্তর্নিহিত অর্থের ওপর। সোনারতরী কবিতার নামকরণে লেখক অন্তর্নিহিত অর্থের দিকেই মনোযোগ দিয়েছিলেন। এই কবিতার বাহ্যিকভাবে আমরা দেখতে পাই একটা ভরা নদী, বর্ষাকালের রূপ এবং একজন মাঝি আর একজন নিঃসঙ্গ কৃষক। এই সব কিছুই আসলে রূপক। রূপকের আড়ালে লেখক আমাদের অন্য কিছু বোঝাতে চেয়েছেন। তাই রূপকের দৃষ্টিকোণ থেকে বলা যায় সোনারতরী নামকরণটি সঙ্গত, সার্থক ও শিল্পসম্মত। এ কবিতার বিভিন্ন অর্থ আছে, তবে এখন আমি এই কবিতাটি সাধারণ কী অর্থে লেখক প্রকাশ করেছেন শুধু সেটুকু তুলে ধরব। আমি এটুকু বলে রাখি, এখানে আমি অর্থে কৃষককে ধরে নিচ্ছি। কবিতাটির দৃশ্যরূপ এরকম: আকাশে মেঘ গর্জন করছে, চারিদিকে বর্ষার জল থই থই করছে, সঙ্গে স্রোত বইছে। একটি ছোট ধান ক্ষেতের জমিতে কৃষক ধান কেটে একা অপেক্ষা করছেন কি করে সে নদী পার হবে। ধান কাটতে কাটতে নদীর জল বেড়েছে, চারিদিকে নদীর বাঁকা জল খেলা করছে। ওদিকে অপর পারে তাকিয়ে কৃষক দেখলেন এই সকালে আকাশ মেঘে ছেয়ে গেছে, গাছগাছালি ঢাকা পড়েছে মেঘের ছায়ায়, তার গ্রাম পর্যন্ত দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কেউ একজন গান গেয়ে নৌকা নিয়ে চলে যাচ্ছে। সেই মাঝিকে দেখে কৃষকের পরিচিত মনে হচ্ছে। সে মাঝি কোনো দিকে না তাকিয়ে তার মন মতো খুশিতে চলে যাচ্ছে। কৃষক সেই মাঝিকে ডাক দেয় যে, তুমি এখানে এসো, আমার এই পারে তোমার নৌকা ভেড়াও। কৃষকের ডাক শুনে মাঝি তার কাছে চলে যায়। গিয়ে কৃষককে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাবে?
কৃষক এই কথার উত্তর না দিয়ে সে বলে যে আমার সোনার ধান কাটা আছে, তুমি আমার এই ধানগুলো নিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারো। মাঝি এ কথা শুনে কৃষকের সোনার ধানগুলো স্তরে স্তরে সাজিয়ে তুলে নেয় তার নৌকায়। সব ধান তোলা হয়ে গেলে কৃষক জিজ্ঞাসা করে যে এবার আমাকে তোমার নৌকায় তুলে নাও। তখন প্রত্যুত্তরে মাঝি বলে যে তোমার ধান দিয়ে আমার নৌকা বোঝাই হয়েছে, তোমাকে নেওয়ার মতো জায়গা এই নৌকায় নেই। এ কথা বলে কৃষকের এতকাল ধরে এত সময় ধরে যে ধান নিয়ে কৃষক পার হওয়ার জন্য অপেক্ষা করছিল সেই ধানগুলো নিয়ে মাঝি তার মতো চলে যায়। শূন্য নদীতে, শূন্য নদীর তীরে, শূন্য জমিতে কৃষক রয়ে গেল একা। তার এত বছরের সাধনার সোনার ফসলে মাঝি চলে যায়। সোনারতরী কবিতার দৃশ্যকল্প একটি গল্পের মতো। সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় লেখক এখানে বর্ণনা করেছেন। পড়া মাত্রই যে কোনো পাঠকই বুঝতে পারবে তার কবিতা। কিন্তু দেখে যত সহজ সরলই মনে হোক না কেন, এই কবিতার ভাবাত্ম মোটেও সহজ ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, সহজ কথা যায় না বলা সহজে। তাই এই কবিতাটির ব্যাখ্যা দিতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মহাকাল প্রবাহিত হইয়া চলিয়া যাইতেছে, মানুষ তাহার কাছে নিজের সমস্ত কৃতকর্ম কীর্তি সমর্পণ করিতেছে এবং মহাকাল সেই সমস্তই গ্রহণ করিয়া এক কাল হইতে অন্য কালে, এক দেশ হইতে অন্য দেশে বহন করিয়া লইয়া যাইতেছে, সেগুলিকে রক্ষা করিতেছে, কিন্তু স্বয়ং কৃত্রিমান মানুষকে সে রক্ষা করিতে চায় না। পৃথিবীতে এখন পর্যন্ত যত অমর সৃষ্টিকর্ম রয়েছে, বা বলতে পারি যার কল্যাণে আমরা সুখে শান্তিতে বাস করছি, তাদের আবিষ্কারকের কয়জনের নাম আমরা বলতে পারবো? তাদের কর্ম দ্বারা আমরা সুফল ভোগ করছি, কিন্তু তাদের নাম কিন্তু আমরা অনেকেই জানি না। কবি এই কবিতায় সেটাই বলতে চেয়েছেন যে ইতিহাস তাদের নাম মনে রাখেনি, কিন্তু তাদের সৃষ্টি অমর হয়ে আছে মানব সভ্যতার ইতিহাসে। সোনারতরী কবিতায় 6টি স্তবক রয়েছে। এখন আমি প্রত্যেকটি স্তবক ভাগ করে করে কবিতাটি বিশ্লেষণ করব। এছাড়াও সমালোচকদের আরও 2টি আলোচনা করব। আপনাদের যার যতটুকু দরকার ততটুকু এই ভিডিওটি দেখতে পারেন। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এখানে কবি কবিতার উপমার সঙ্গে মানব জীবনের গভীর মেলবন্ধন তৈরি করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে অনেক কিছুই লিখেছেন, তার সাহিত্যকর্ম অঢেল। কবির জীবনের শেষ পর্যায়ে এসে ভাবছেন এতদিন কষ্ট করে তিনি এত কিছু লিখলেন, সময়ের গর্ভে সেগুলো যেন হারিয়ে না যায়। তার সাহিত্যকর্মগুলো সংরক্ষণের প্রয়োজন তিনি বোধ করছেন। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। প্রত্যেকটি মানুষই পৃথিবীতে একাই আসে এবং একাই চলে যায়। আমরা জানি সময় কারো জন্য অপেক্ষা করে না। সময়ের এই দ্রুতগামিতা কবিকে চিন্তিত করে ফেলেছে যে সময়ের এই অতল গহ্বরে তিনি এবং তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে কিনা। তিনি চারপাশে শূন্যতা অনুভব করছেন। তিনি এই পৃথিবীতে একা, বা বলতে গেলে চিন্তার জগতে একা হয়ে পড়েছেন। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিহুয়ারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিহুয়ারে। এত এত হতাশার মধ্যেও আশার সঞ্চার ঘটিয়ে কবির কল্পনার সোনার তরী নিয়ে চলে আসে মাঝি। এখানে মাঝিকে কবি প্রভামন কাল বা মহাকাল হিসেবে, সময় হিসেবে কল্পনা করেছেন। সেই মাঝিকে বা সময়কে কবির চেনা মনে হয়, অতি আপন মনে হয়। সেই মাঝি শুধু বয়েই চলেছে, সে কোনো দিকে তাকায় না। নিরুপায় ঢেউয়ের মতো সময়ও শুধু স্মৃতি রেখে যায়, পিছনে ফিরে কখনোই তাকায় না। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে,
বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। কবি সেই প্রবাহমান কাল বা মাঝিকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাও, তুমি শুধু আমার এই পাশে এসে আমার সোনার ধানগুলো বা আমার সাহিত্যকর্মগুলো নিয়ে যাও, তোমার যেভাবে খুশি তুমি সেইভাবে এগুলো বিলিয়ে দিতে পারো, কিন্তু আমার এই সাহিত্যকর্ম বা সোনার ধানগুলো তোমার নৌকায় জায়গা দাও। অর্থাৎ সময়ের স্রোতে যেন কবির শ্রেষ্ঠ সাহিত্যকর্মগুলো হারিয়ে না যায়, সেই অনুরোধ করছে মহাকালকে কবি। যত চাও তত লাও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা নিয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। মাঝি কবির সাহিত্য কর্মগুলো নৌকায় তুলে নিল বা ধানগুলো নৌকায় তুলে নিল। মাঝি একসময় কবিকে জিজ্ঞাসা করে আর আছে, তখন কবি বলে যে আমার আর কিছুই নেই, এত কাল ধরে পৃথিবীতে যা নিয়ে বেঁচেছিলাম, পৃথিবীতে যে কর্ম করে বেঁচেছিলাম সবই তোমার নৌকায় তুলে দিয়েছি, এখন ওই নৌকায় একটু আমাকে স্থান দাও। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রোহিণী পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মাঝি কবিকে বলল আমার নৌকায় আর কোনো জায়গা নেই, তোমার ধানে বা তোমার সাহিত্যকর্মে আমার নৌকা ভরে গেছে, এই নৌকায় তোমাকে আর স্থান দেওয়া সম্ভব হবে না। এই কথা বলে মাঝি তার মতো চলে গেল। অনেক অনুরোধ সত্ত্বেও তিনি কবিকে তার সঙ্গে নিলেন না, তিনি অনাদৃত হয়ে সেই নদী তীরেই পড়ে রইলেন। এই বিশ্বজগৎ মানুষকে চায় না, চায় মানুষের কর্ম। এটাই হয়তো মানব জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই কবিতায় কৃষক শিল্পস্রষ্টা কবির প্রতীক, আর মাঝি মহাকালের প্রতীক। তাই কৃষকের উৎপাদিত ফসল হলো কবির সৃষ্টিকর্ম। কবি একথা জানেন, মহাকালের কাছে তার সৃষ্টিকর্মই জায়গা পাবে, তিনি পাবেন না। তার এই বেদনা বোধটি তিনি কৃষক চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মহাকালের এই নিয়মের কাছে ব্যক্তি মানুষের অসহায়ত্ব লেখক দারুণভাবে এই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। আবার এভাবেও বলা যায়, সময়ের চোরাস্রোতে ব্যক্তি মানুষের কোনো জায়গা হয় না, কিন্তু তার মহৎ সৃষ্টিকর্ম মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে সারা জীবন ধরে। তাই তো বলা হয় কীর্তিমানের মৃত্যু নেই, অথবা জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। আবার অনেকেই মনে করেন কাব্যগ্রন্থের নাম কবিতা সোনাত্তরী প্রকাশিত হওয়ার পর যখন নানা তর্ক বিতর্কের ঝড় উঠেছিল, তখন ভক্ত ও সমালোচকরা কবিতার ভাবাত্ম নির্ণয়ের জন্য স্বয়ং কবির কাছেই ধর্ণা দিয়েছিলেন। কবির দেওয়া ব্যাখ্যা মোটামুটি তারা সবাই মেনে নিয়ে রূপকার্থ বিশ্লেষণ করেছে। তারা বলেছেন, সোনাত্তরী হচ্ছে বিশ্বের চিরন্তন অখণ্ড ও আদর্শ সৌন্দর্যের প্রতীক। এর মাঝি হলো অধিষ্ঠাত্রী দেবী, আর নদী কালপ্রবাহ, কৃষক মানুষ, ক্ষেত জীবনের ভোগবহুল কর্মক্ষেত্র, ধান খণ্ড সৌন্দর্যের সঞ্চয়। আবার এদিকে বিশিষ্ট মার্ক্সবাদী সাহিত্যতত্ত্ববিদ অধ্যাপক নীরেন্দ্রনাথ রায় সহ অনেকে, যারা আসলে সমাজতন্ত্র নিয়ে চিন্তা ভাবনা করেছেন বা সমাজতন্ত্র দৃষ্টিকোণ দিয়ে সোনাত্তরী কবিতা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, তারা বলেছেন যে সোনাত্তরী কবিতার বাস্তব অর্থ বা প্রত্যক্ষ যে অর্থটা আছে সেভাবে যুক্তি দ্বারা বিশ্লেষণ করাই বিচারসম্মত হবে। তারা বলেছেন যে রবীন্দ্রনাথের চিন্তায় সমাজতন্ত্র গভীরভাবে প্রভাব ফেলেছিল। পূর্ববঙ্গে জমিদারি দেখতে এসে তিনি কৃষকদের কিভাবে শোষণ করা হচ্ছে সেই চিত্রটি প্রত্যক্ষ করেছিলেন। একজন কৃষক জমির ফসলকে তার সন্তান তুল্য আদর যত্ন করে বড় করেছে, রোদে জ্বলে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের শরীরের রক্ত জলে পরিণত করে তার ফসল উৎপন্ন করেছে। কিন্তু যখন ফসল তোলার সময় হয় তখন মহাজনরা আসে এবং সেই ফসল বেশিরভাগ তারাই নিয়ে যায়, যৎ সামান্য রয়ে যায় কৃষকের ঘরে। কৃষকের এই শূন্য দৃষ্টি এবং কৃষকের এই যে হাহাকার বোধ,
এই হাহাকার বোধ লেখক সাহিত্যে তুলে ধরেছেন। এই কবিতার মাধ্যমে কৃষকের শ্রম বিচ্ছিন্ন ও ফসল উৎপাদনের ভাগ কেড়ে নেয় মহাজনরা, সেই চিত্রটা তুলে ধরেছে। মহাজনরা কৃষকের ফসল নিতে চায়, কিন্তু কৃষককে বাঁচানোর তাদের কোনো তাগিদ থাকে না। এই করুণ চিত্র এই কবিতার মধ্য দিয়ে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। তাদের এই যুক্তিটাকেও কিন্তু অগ্রাহ্য করা যায় না। কবিতার সাধারণ অর্থের মধ্যে সমাজতন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদেরও হয়তো তাই মনে হয়। সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বহুল পঠিত কবিতা। এই কবিতাটি বিভিন্ন জন নানাভাবেই ব্যাখ্যা করেছেন, বিভিন্ন জনের চোখে বিভিন্নভাবে এই কবিতার অর্থ ধরা দিয়েছে। এই কবিতাটি অবশ্যই আপনি পড়বেন এবং আমার এই আলোচনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।